এবার আমরা পড়ব অশোকের শিলালিপি। অশোক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার আমরা শিলালিপি পড়ব। অশোকের জীবন ও রাজত্বকাল নিয়ে এই শিলালিপিগুলি রচিত। শিলালিপিগুলি 4 ভাগে বিভক্ত। 1 মুখ্য শিলালিপি, 2 গৌণ শিলালিপি, 3 মুখ্য স্তম্ভলিপি, 4 গৌণ স্তম্ভলিপি। মেজর রক এডিক্ট, মাইনর রক এডিক্ট, মেজর পিলার ইনস্ক্রিপশন, মাইনর পিলার এডিক্ট। যাই হোক, মুখ্য স্তম্ভলিপি মোট 14টি ছিল, 4টি স্থানে প্রাপ্ত হয়। এগুলি কিন্তু অশোকের শিলালিপির সম্বন্ধে আবারও বললাম। অশোকের শিলালিপি, মুখ্য শিলালিপি মোট 14টি, 4টা জায়গায় এটি পাওয়া যায়। আচ্ছা, গৌণ শিলালিপি 13টি স্থানে পাওয়া যায়। 4টি জায়গায় 14টা শিলালিপি মুখ্য শিলালিপি পাওয়া যায়, আর 13টি জায়গায় কিন্তু গৌণ শিলালিপি পাওয়া গেছে। মুখ্য স্তম্ভলিপি 7টা আছে মোট, আর গৌণ স্তম্ভলিপি 3টা আছে। মুখ্য শিলালিপিগুলিতে উল্লেখিত বিষয়: 1 পশু বলি নিষিদ্ধকরণ, এভরি হিউম্যান বিইং ইজ মাই চাইল্ড। 2 চোল, পাণ্ড্য, সাতপুরার বিবরণ। প্রতিবেশী দেশগুলিতে মানে চোল, পাণ্ড্য এবং চেরাস মেডিকেল মিশন পাঠানো হয়েছিল। রাজধানী চোল তাঞ্জোর, পাণ্ড্য মাদুরাই। মাদুরাইটা আমরা শহরটা দ্য রিভার পড়েছিলাম ইংরেজিতে। চেরাস তার রাজধানী কিন্তু বঞ্জি। আচ্ছা, মেডিকেল ট্রিটমেন্ট অফ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যালস, প্ল্যান্টিং অফ বেনিফিশিয়াল মেডিকেল হার্বস অ্যান্ড রুটস ফ্রুটস অ্যান্ড দ্য ডিগিং অফ ওয়েলস। 3 দাগ প্রাদেশিক রাজুক, যুদ্ধের ধর্মপ্রচার সম্পর্কে নির্দেশ। এগুলো কিন্তু সবই আমরা মুখ্য শিলালিপিতে যে সমস্ত উল্লেখ হয়েছিল সেগুলো পড়েই যাচ্ছি আমরা। এবার আর কি উল্লেখ হয়েছিল মুখ্য শিলালিপিতে? সমাজের ধর্মের গুরুত্ব, ভেরি ঘোষের স্থানে ধর্মঘোষের নীতি গ্রহণ। তাহলে সমাজে ধর্মের গুরুত্ব কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে। ভেরি ঘোষের স্থানে ধর্মঘোষের নীতি গ্রহণ, অর্থাৎ ধর্মের ব্যাপারটা কিন্তু জোর দেওয়া হয়েছে, ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। 5 নম্বর ধর্ম মহাপাত্রদের কর্তব্যের কথা বলা হয়েছে। ধর্ম মহাপাত্র কিন্তু আমরা একটু আগেই পড়েছিলাম যে ধর্ম মহাপাত্র যাদেরকে অশোক নিয়োগ করেছিলেন, নিজে নিয়োগ করেছিলেন ধর্ম প্রচার করার জন্য, জনকল্যাণের জন্য। তাই ধর্ম মহাপাত্রদের কর্তব্যের কথা বলা হয়েছে এই শিলালিপিতে। এটা কিন্তু মুখ্য শিলালিপির কথা এখনও বলে যাচ্ছি। 6 নম্বর মন্ত্রী পরিষদ ও প্রতিবেদিকার বিবরণ। আচ্ছা, প্রতিবেদক সেদিকে প্রতিবেদিকা, মন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বিবরণ আছে। আর কি আছে? সর্বধর্মের প্রতি ধর্মীয় সহিষ্ণুতার নীতি, ধর্মীয় সহিষ্ণুতা। ওকে, তারপর বোধিগাছ বা বোধিট্রি দর্শন, বোধিগাছ দর্শন এবং রাজকীয় যাত্রার বদলে ধর্মযাত্রার প্রবর্তন করেছেন। তাহলে বোধিগাছ দর্শনের ব্যাপারে বলেছেন, আর রাজকীয় যাত্রার বদলে তোমরা রাজকীয় যাত্রা করো না, ধর্মযাত্রা করো। আচ্ছা, আর কি বলা আছে? বিভিন্ন অনুষ্ঠানের অপ্রাসঙ্গিকতার কথা বলা আছে। না, যাতায়াত অনুষ্ঠান করে লাভ নেই, ওটা সব অপ্রাসঙ্গিক। আর কি আছে 10 নম্বরে? ধর্মের দ্বারা অশোকের খ্যাত হওয়ার ইচ্ছা এবং রাজগৌরবে খ্যাত না হওয়ার ইচ্ছা। তাহলে অশোক কিন্তু রাজগৌরবে খ্যাত হতে চায়নি, ধর্মের গৌরবে খ্যাত হতে চেয়েছিলেন। আচ্ছা, 11 দাগে কি আছে? ধর্মনীতি, অ্যাপ্রেজাল অফ ধম্ম। আচ্ছা, 12 দাগে কি আছে? সকল ধর্মের প্রতি সহনশীলতা, ইথিজিকা মহামাত্রাস ইন চার্জ অফ ওমেন্স ওয়েলফেয়ার নাম উল্লেখিত ছিল এবং সকল ধর্মের প্রতি সহনশীলতার উল্লেখ ছিল। সবচেয়ে বৃহৎ শিলালিপি যাতে কলিঙ্গ যুদ্ধের বিবরণ আছে, এই সবচেয়ে বৃহৎ শিলালিপি কিন্তু মুখ্য শিলালিপি, ঠিক আছে, অশোকের। এখানে কলিঙ্গ যুদ্ধের কিন্তু বিবরণ অনেক বড় আছে। এই শিলালিপিতে অন্য শিলালিপিগুলিতে লিখিত অনুশাসনগুলির গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। অন্যান্য জায়গায় যে সমস্ত লেখা আছে সেগুলির অনুশাসনগুলি এই শিলালিপিতে বলা হয়েছে। অশোকের লেখগুলি সাধারণ মানুষের বোধগম্য। ব্রাহ্মীলিপিতে প্রাকৃত, মতান্তরে পালি, কেউ বলেন প্রাকৃত, কেউ বলেন পালি ভাষায় রচিত ব্রাহ্মীলিপিতে। উত্তর পশ্চিম দিকে যবন প্রজাদের জন্য গ্রিক ও অ্যারামিক খরষ্টি লিপিতে খোদিত হয়েছিল। এখনও আছে। তার মধ্যে একটি ছক আমরা পড়ব, অশোকের প্রধান শিলালিপি বা গৃহশাসন। তাহলে কোথায় পাওয়া গিয়েছিল প্রাপ্তিস্থান? শাহবাজগড়ি পেশোয়ার। লিপিটি ছিল খরষ্টি লিপি। আরেকটি খরষ্টি লিপিতে লেখা পাওয়া গিয়েছিল মানসরা হাজরা জেলা, পাকিস্তানের। আচ্ছা, কালসি, দেরাদুনের কালসি, সেখান থেকে ব্রাহ্মী লিপি। গিরনার, গুজরাটের গিরনার, সেখান থেকে ব্রাহ্মী লিপি।
ধৌলি, পুরীর ধৌলি, সেখান থেকেও ব্রাহ্মী লিপি, মহারাষ্ট্রের সোপারা, হ্যাঁ, উড়িষ্যার জৌগড়, অন্ধ্রপ্রদেশের ইরাগুড়ি, আফগানিস্তানের কান্দাহার, এই এড়াগুড়ি পর্যন্ত কিন্তু সব ব্রাহ্মী, আর কিন্তু কান্দাহার আফগানিস্তানে সেটা কিন্তু গ্রিক ভাষায় লেখা। তক্ষশিলা ও জালালাবাদ, হ্যাঁ, সেগুলো অ্যারামিক ভাষায় লেখা, অ্যারামিক লিপি, ঠিক আছে, এগুলো সব অ্যারামিক লিপি, গ্রিক লিপি। তাহলে আমাদের প্রথম শিলালিপি কিন্তু, যেটা কিনা মুখ্য শিলালিপি, সেটা কিন্তু খরষ্টি, ব্রাহ্মী, গ্রিক এবং অ্যারামিক লিপি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরও একটি পয়েন্টের দিকে যাব। অশোক তার দ্বিতীয় ও সপ্তম স্তম্ভলেখে জনগণকে মানবিক গুণাবলীর পালনের জন্য উপদেশ দিয়েছিলেন, যার মধ্যে অসিনব হলো অন্যতম। মানবিক গুণাবলী, তার মধ্যে অসিনব হলো অন্যতম। তাহলে কোথায় না, দ্বিতীয় এবং সপ্তম স্তম্ভলেখে, দ্বিতীয় 2:7, দ্বিতীয় এবং সপ্তম স্তম্ভলেখে। এর মাধ্যমে তিনি উগ্রতা, হিংসা, নিষ্ঠুরতা, ক্রোধ, প্রতিশোধ পরায়ণতা পরিত্যাগ করতে বলেন, ঠিক আছে। এসব ক্রোধ, রাগ, নিষ্ঠুরতা, নিষ্ঠুর হওয়া চলবে নি, হ্যাঁ, প্রতিশোধ পরায়ণতা, এগুলো পরিত্যাগ করতে বলেন। অশোকের কলিঙ্গ লেখাতেই তার বিখ্যাত উক্তিটি আছে, সবে মনীষে প্রজা মামা। আরও তিনি বলেছেন, জাস্ট অ্যাজ ফর মাই চিলড্রেন আই ডিজায়ার দ্যাট দে শুড এনজয় অল হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি বোথ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট, সো ফর অল মেন আই ডিজায়ার দ্য লাইক হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি হোয়াট এভার। এবার আমরা যাব ক্ষয়ের দাগে, যেটা হচ্ছে গৌণ শিলালিপি। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মুখ্য শিলালিপির গল্প পড়ছিলাম। এবার গৌণ শিলালিপি। না, গৌণ শিলালিপিতে কী কী উল্লেখিত রয়েছে? মাইনর রক এডিক্ট, অশোকের সঙ্গে যোগদান, কুইন্স এডিক্ট, তিভারা, অশোকের এক সন্তান, কান্দাহার এডিক্ট, এটি দুটি ভাষায় লেখা, গ্রিক ও অ্যারামিক, জেলে এবং শিকারীদের শিকার করতে নিষেধ করা হয়, ভাব্রু এডিক্ট, রাজার প্রতি অনুগত্য। এগুলো ছিল সবই গৌণ শিলালিপিতে উল্লিখিত বিষয়। প্রধান স্তম্ভলিপিতে উল্লিখিত কী বিষয়? প্রধান স্তম্ভলিপি, যেটা হচ্ছে গয়ের দাগ, আমরা কিন্তু পড়েছিলাম অশোকের শিলালিপির 3 নম্বরে গয়ের দাগ, যেটা কিনা মুখ্য স্তম্ভলিপি। এখানে কিন্তু প্রধান স্তম্ভলিপি হিসাবে বর্ণিত হয়েছে। যাই হোক, আমরা মোট 7টি আছে স্তম্ভলিপি, একই ব্যাপার। তাহলে স্তম্ভলিপির আমরা কিন্তু গৌণ শিলালিপি, এখনও পর্যন্ত শিলালিপি, শিলার উপর লেখা যে লিপি সেটি হলো শিলালিপি। আমরা কিন্তু মুখ্য শিলালিপি এবং গৌণ শিলালিপি পড়লাম, এবার স্তম্ভলিপিতে পড়ব। তাহলে স্তম্ভের উপর কী লেখা লিপি? না, প্রধান স্তম্ভলিপিতে কী লেখা আছে উল্লিখিত বিষয়? এলাহাবাদ, দিল্লি ও বিহারে পাওয়া যায় এইগুলি। মানে যে 7টা আমাদের আমি বলেছিলাম না, যে 7টা মুখ্য স্তম্ভলিপি পাওয়া গেছে বা প্রধান স্তম্ভলিপি পাওয়া গেছে, সেখানে 7টাতে কী কী উল্লেখ করা আছে? না, প্রথমটাই উল্লেখ করা আছে সামাজিক বিধান, দ্বিতীয়টায় চক্ষুদান সম্পর্কে, তৃতীয়টায় আত্মার ধারণা, চতুর্থটায় রাজুক, পঞ্চমটায় ধর্মানুষ্ঠানে পশু হত্যা নিষিদ্ধ, ষষ্ঠটায় জনকল্যাণমূলক, সপ্তমে ধম্ম মহামাত্র। তাহলে কি? 1 সামাজিক বিধান, 2 চক্ষুদান, 3 আত্মার ধারণা, 4 রাজুক, 5 ধর্মানুষ্ঠানে পশু হত্যা নিষিদ্ধ, 6 জনকল্যাণমূলক, 7 ধম্ম মহামাত্র। আবারও বলছি, সামাজিক বিধান, চক্ষুদান, আত্মার ধারণা, রাজুক, ধর্মানুষ্ঠানে পশু হত্যা নিষিদ্ধ, জনকল্যাণমূলক, ধম্ম মহামাত্র। এরপরে যে আছে গৌণ স্তম্ভলিপি, যেটাকে কিনা আমরা অপ্রধান স্তম্ভলিপি হিসাবে এখানে বলবো, সেটা কি? ঘয়ের দাগ, অপ্রধান স্তম্ভলিপি। যেখানে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে? না, সেখানকার উল্লিখিত বিষয় হলো 1 নম্বর রুমিন্ডেই পিলার ইনস্ক্রিপশন, লুম্বিনী, বুদ্ধের জন্মস্থান গ্রামকে করমুক্ত করা হয়। তাহলে বুদ্ধের জন্মস্থান লুম্বিনীকে, গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীকে কিন্তু করমুক্ত করা হয়, ঠিক আছে, অশোকের সময়। তাহলে এই শিলালিপিতে এখানে আছে। আচ্ছা, নিগালি সারগার পিলার ইনস্ক্রিপশন, এর আগে এই রুমিন্ডেই পিলার ইনস্ক্রিপশন, আর এটা হচ্ছে নিগালি সারগার পিলার ইনস্ক্রিপশন। এখানে এগুলো কিন্তু সব অপ্রধান স্তম্ভ, এখানে ক্ষয়ের দাগে এরকমভাবে উল্লেখ করা আছে। যাই হোক, আমরা এটা পড়ি। এই স্তম্ভে উল্লেখ আছে নিগালি সারগার পিলার ইনস্ক্রিপশন, এই স্তম্ভে উল্লেখ আছে যে অশোক বৌদ্ধ স্তূপগুলির আকার পূর্বের চেয়ে দ্বিগুণ করেছিলেন। বৌদ্ধ স্তূপগুলো তার আকার পূর্ব থেকে মানে খুব উন্নত করেছিলেন। মানে তারপরে কি বলছে? সাউগারা কপার প্লেট ইনস্ক্রিপশন মেনশনস রিলিফ মেজার্স অ্যাডাপ্টেড ডিউরিং ফেমাইন ইন মগধা। মগধে তার মানে ফেমাইন হয়েছিল, অর্থাৎ মহামারী, দুর্ভিক্ষ এসেছিল একবার। সেখানে সাউগারা কপার প্লেট
কপারের প্লেট, তামার প্লেট, হ্যাঁ, ইনস্ক্রিপশন খোদিত। তাহলে সৌগরা কপার প্লেট ইনস্ক্রিপশন ইজ সেইং, বলছে যে ইট মেনশনস, এটা বলছে, এটা উল্লেখ করছে রিলিফ মিজার্স অ্যাডাপ্টেড, মানে কিছু ত্রাণ ফ্রাণ দেওয়া হয়েছিল, ঠিক আছে, যখন হচ্ছে যে ডিউরিং ফ্যামাইন ইন মগধের এর সময়, দুর্ভিক্ষের সময়। আচ্ছা, 3-এর দাগ এগুলো হলো, এখন পর্যন্ত 2 চলছিল, এবার 3-এর দাগ। তাহলে অপ্রধান স্তম্ভে কি 3 নম্বর কি উল্লেখ করা হয়েছে না, চেইজম এডিক্ট, এটা কি না কৌশম্বী, সাঁচি ও সারনাথে দেখা যায়। এই স্তম্ভে বুদ্ধের নির্দেশে ঐক্য স্থাপনের কথা বলা হয়েছে। তাহলে একসাথে একত্রিত হও বাবু তোমরা, বুদ্ধের নির্দেশে একত্রিত হওয়ার কথা বলা হয়েছে কোথায় না কৌশম্বী, সাঁচি ও সারনাথে এই এডিক্টটা দেখা যায়, ঠিক আছে, এই সৌধ। তারপরে অশোক প্রায় 84,000 বৌদ্ধস্তূপ সমগ্র সাম্রাজ্যে নির্মাণ করেছিলেন। 84,000, 1 লাখ থেকে 16 কম, 84,000 বৌদ্ধস্তূপ নির্মাণ করেছিলেন সমগ্র রাজ্যে, যার মূল ফটকে বিভিন্ন মূর্তি নির্মিত পিলার দেখা যায়। কি কি, যেমন 1 নম্বর সিঙ্গেল বুল ক্যাপিটাল অ্যাট রামপূর্ব, তাহলে রামপূর্বে সিঙ্গেল বুল মানে একটা ষাঁড়ের সিঙ্গেল বুল ক্যাপিটাল, ঠিক আছে। আচ্ছা 2 বি সিঙ্গেল লায়ন ক্যাপিটাল অ্যাট লরিয়া নন্দনগড়, তাহলে লরিয়া নন্দনগড়ে একটি সিংহের ক্যাপিটাল, ঠিক আছে, সিঙ্গেল লায়ন ক্যাপিটাল অ্যাট লরিয়া নন্দনগড়। আর সি 4 লায়ন ক্যাপিটাল অ্যাট সাঁচি অ্যান্ড সারনাথ, তাহলে সাঁচি সারনাথে কিন্তু 4 লায়ন ক্যাপিটাল, 4টি সিংহ, ওকে। তাহলে এ সিঙ্গেল বুল ক্যাপিটাল অ্যাট সিঙ্গেল বুল, দিস ইজ বুল রাইট, সিঙ্গেল বুল ক্যাপিটাল অ্যাট রামপূর্ব, and B single lion capital at লরিয়া নন্দনগড়, and C 4 lion capital at সাঁচি and সারনাথ। বর্তমানে যা ভারতের ন্যাশনাল এমব্লেম, দ্যাট হুইচ ইজ দ্য ন্যাশনাল এমব্লেম, দিস সি নাম্বার সি, দ্যাট ইজ 4 লায়ন ক্যাপিটাল অ্যাট সাঁচি অ্যান্ড সারনাথ, রাইট। সাঁচি সারনাথের যে 4 লায়ন ক্যাপিটাল মানে 4টি সিংহের মূর্তির কথা জেনারেলি বলা হচ্ছে বোধহয়, হ্যাঁ, সেটা কিনা ভারতের আমাদের ন্যাশনাল এমব্লেম, জাতীয় প্রতীক, রাইট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ভারতের জাতীয় প্রতীক কিন্তু এই 4টা সিংহের মূর্তি, রাইট। জাতীয় প্রতীকে কিন্তু সিংহের মূর্তি মনে হচ্ছে যেন 3টা মূর্তি, এদিকে একটা, ওদিকে একটা, আগের দিকে একটা, আর না পেছনেও একটা মূর্তি আছে, ঠিক আছে। তাহলে 4টি সিংহের মূর্তি। এবার আরেকটু পড়ি, এই অপ্রধান শিলালিপি কিন্তু ব্যাপারেই আমরা পড়ে যাচ্ছি, এই ঘয়ের দাগ শিলালিপি এখনও পড়ছি। তাহলে এখন আরও একটা শিলালিপি কি, মাস্কি শিলালিপি। মাস্কি শিলালিপিতে ধম্ম ব্যাকেটে ধম্ম কথাটি প্রথম মাস্কি শিলালিপিতে লিপিবদ্ধ করা হয়েছে। অশোকের শিলালিপির ভাষা 3টি। এবার কিন্তু হোল, আবার সেই হোলের কথা বলছে নাকি বোধহয়। আচ্ছা, অশোকের শিলালিপির ভাষা 3টি, যথা প্রাকৃত, গ্রিক ও অ্যারামিক। সিরিয়ার ভাষা কিন্তু অ্যারামিক, প্রাকৃত, গ্রিক, অ্যারামিক। প্রাকৃত ভাষাতে ব্রাহ্মী ও খারষ্টি লিপি ব্যবহৃত হতো। তাহলে প্রাকৃত ভাষা পালি প্রাকৃত যে আছে না, সেই প্রাকৃত ভাষাতে ব্রাহ্মী ও খারষ্টি লিপি ব্যবহৃত হতো, যাতে সাধারণ লোকেরাও বুঝতে পারে। তাহলে সাধারণ লোকরা নিশ্চয়ই প্রাকৃত লেখাটা বুঝতে পারতো, প্রাকৃতিক ভাষা, প্রাকৃতিক নয় প্রাকৃত ভাষা। অবশিষ্ট লিপিগুলি গ্রিক ও আর অ্যারামিক ভাষায় লেখা হতো। পাকিস্তানি খরষ্টি লিপি ব্যবহৃত হতো, এটি গ্রিসের অ্যারামিক ভাষা থেকে এসেছে খরষ্টি, যেমন আরবি টারবি, হিন্দি টিন্দি থেকে উর্দু এসেছে, সেরকম খরষ্টি গ্রিসের অ্যারামিক ভাষা থেকে কিন্তু খরষ্টি লিপি এসেছে, যেটা পাকিস্তানে পাওয়া গেছে। অশোকের 3 থেকে 4টি গুহালেখও পাওয়া গেছে, এর মধ্যে বিহারের বারবারা পাহাড়ের, আচ্ছা গুহারের বারবারা পাহাড়ের লোমস গুহাটি তিনি আজীবিক সম্প্রদায়ের সন্ন্যাসীদের থাকার জন্য দান করেছিলেন অশোক। আমরা কিন্তু একটু আগে দেখলাম কি, সেটা হচ্ছে বিন্দুসার, যাই হোক এখানে লেখা আছে পড়ি। এছাড়া কান্দাহার ও কাবুলের থেকে কাছে লাকমনে গুহালেখ পাওয়া গেছে। কান্দাহার ও কাবুলের সামনে, কাবুল কান্দাহার আছে না, তার সামনে লাকমনে গুহালেখ পাওয়া গেছে, মানে গুহার মধ্যে লেখা। সিংহলের মহাবংশ নামে পালি গ্রন্থে বৌদ্ধ ধর্মগ্রন্থ লেখা আছে, মানে পালি গ্রন্থ, বৌদ্ধ ধর্মগ্রন্থের একটি গ্রন্থ, সেটি পালি গ্রন্থে। সিংহলের মহাবংশ নামে একটি পালি গ্রন্থ, পালি ভাষার লেখা গ্রন্থ, সেটি হচ্ছে মহাবংশ, ঠিক আছে, কিন্তু সেটা বৌদ্ধ গ্রন্থ। সেখানে লেখা আছে অশোক 99 জন ভাইকে হত্যা করে খ্রিস্টপূর্ব 273 অব্দে সিংহাসনে বসেন, এই জন্য তাকে চণ্ডাশোক বলা হতো, পরে তিনি ধর্মাশোকে পরিণত হন, এসব বলা হয়েছে। মৌর্য যুগে খুব সুন্দর মৃৎপাত্র দেখা যায়, যা নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, NBPW, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার গোত্রের। আমরা আর একটু সামান্য পড়ব, তারপর মৌর্য বংশটা শেষ করব। মৌর্য শাসন ব্যবস্থা। পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে বেশি তথ্য জানা যায় মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থে। পৌর শাসন, ঠিক আছে, মানে শহর বাজার, মেগাস্তিনিস ইন্ডিকা নামক ওই গ্রন্থে মেগাস্তিনিসের লেখায়। পাটলিপুত্র ছিল তৎকালীন ভারতের বৃহত্তম নগরী, ঠিক আছে, গোটা ভারতের সব
সবথেকে বড় নগরী ছিল কিন্তু পাটলিপুত্র। তারপর নগরীয় শাসনভার ন্যস্ত ছিল 30 সদস্য নিয়ে গঠিত মোট 6টি সমিতি, প্রতিটি সমিতি 5 জন করে সদস্য নিয়ে গঠিত পৌরসভা তার উপর। এটা হচ্ছে নগরের শাসনভার। তাহলে 30 জন সদস্য, 6টা সমিতি, তাহলে প্রতিটা সমিতিতে কজন করে থাকবে? 5 6 30। 6টি সমিতির মধ্যে উল্লেখযোগ্যগুলো কী কী ছিল? 1 নম্বর হচ্ছে যে ইন্ডাস্ট্রি, শিল্প কাজ নিয়ন্ত্রণ করতো। আচ্ছা, ফরেনারদের নিয়ন্ত্রণ করতো, আমরা বলি না বিদেশ মন্ত্রী, বিদেশ ব্যাপার শিল্পমন্ত্রী, লাইক দ্যাট। নো ফরেনার ওয়াজ রিমুভড, দ্য বোর্ড ইউজড টু সেন্ড ফিজিশিয়ান টু অ্যাটেন্ড অ্যান্ড টেক কেয়ার। না, তার মানে কোনো ফরেনারদেরকেই, কোনো বৈদেশিক লোকদেরকেই কিন্তু তাড়িয়ে দেওয়া হতো না। দ্য বোর্ড ইউজ টু সেন্ড ফিজিশিয়ানস টু অ্যাটেন্ড অ্যান্ড টেক কেয়ার। বিদেশি কেউ এলে এই বোর্ডটা কিন্তু প্রয়োজনে কী করতো না চিকিৎসকদেরকে পাঠাতো, তাদেরকে যত্ন নিতে, তাদেরকে দেখতে, তাদের হয়তো কিছু রোগ টোগ হয়ে গেল, চিকিৎসকদের পাঠাতো। তার মানে এই ফরেনারদেরকে, অর্থাৎ এই যে মৌর্য সাম্রাজ্যের সময় গ্রিকদের সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। চন্দ্রগুপ্ত, বললাম না, চন্দ্রগুপ্ত মৌর্য 500 হাতি উপহার দিয়েছিল, তাহলে ওখান থেকেই একটা ভালো গুডউইল। তারপর অশোক বিভিন্ন দেশে ধর্মপ্রচার করেছিল, তো একটা ফরেনারদের জন্য ব্যবস্থা থাকতেই হবে। সেটা কিন্তু মৌর্য সাম্রাজ্যের একটা খুব বিগ ইচ্ছা। বার্থ অ্যান্ড ডেথ, জন্ম মৃত্যুর ব্যাপারটি রেজিস্টার এভরি বার্থ অ্যান্ড ডেথ। আমাদের যেমন সেই বলে কি না, আধার কার্ডে সব রেজিস্টার করে থাকে, সব বার্থ সার্টিফিকেট হেনা তেনা হয় না, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, সেরকম এখানেও কিন্তু বার্থ অ্যান্ড ডেট রেজিস্টার করা হতো, এভরি বার্থ অ্যান্ড ডেট রেজিস্টার হতো। তারপর কী বলছে? 4 ট্রেড, কমার্স অ্যান্ড মার্কেট রেগুলেশন। তাহলে এই সমস্ত রেগুলেশন আইন ছিল, ঠিক আছে। ট্রেড মানে ব্যবসা বাণিজ্য, কমার্স, মার্কেট টার্গেট, এইসব ব্যবসা বাণিজ্য রেগুলেশন আইন ছিল। ইট কেপ ওয়াচ ওভার দ্য ওয়েট অ্যান্ড মেজার্স অ্যান্ড মেড শিওর দ্যাট কমোডিটিজ ওয়ার সোল্ড আউট বিফোর দেয়ার কোয়ালিটি ডিটেরিওরেটেড। তাহলে এই যে কমোডিটি মানে এইসব পণ্য দ্রব্য, এগুলো সব ঠিকঠাকভাবে যাচ্ছে কি না, এসব ব্যাপারে দেখতো আর কি। তারপরে 5 ম্যানুফ্যাকচার্ড আর্টিকেলস, মানে এই সমস্ত জিনিসপত্র যে ম্যানুফ্যাকচার মানে তৈরি। দিস বোর্ড কেপ্ট স্ট্রিক্ট ওয়াচ সো দ্যাট নিউলি ম্যানুফ্যাকচার্ড আর্টিকেলস ওয়ার নট মিক্সড অর পাইলড উইথ দ্য সোল্ড স্টক। মানে যেগুলো বিক্রি হয়ে যায় তাদের সঙ্গে, যেমন যেগুলো নিউ উৎপন্ন হয়েছে তার সঙ্গে যেন না মিশে যায়, এইসব ব্যাপারে এই বোর্ডটা কিন্তু খুব স্ট্রিক্টলি, এই বোর্ড অর্থাৎ এই সমিতি কিন্তু এই খুব স্ট্রিক্টলি নজর রাখতো। ট্যাক্স কালেকশন মানে কর আদায় যে ব্যাপারটা। দ্য 6th বোর্ড ওয়াজ ইন চার্জ অফ কালেক্টিং 1/10 অফ প্রাইসেস অফ দ্য আর্টিকেলস অর প্রডিউস সোল্ড অ্যাট ট্যাক্স। মানে বলছে 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে, অফ দ্য প্রাইসেস অফ দ্য আর্টিকেলস, মানে 10 ভাগের 1 ভাগ দামের ব্যাপারগুলো আর কি, ঠিক আছে, চার্জ লাগাতো। মৌর্য শাসন ব্যবস্থায় জেলা শাসককে বলা হতো স্থানিক। তাহলে স্থানিক কারা? না, মৌর্য শাসন ব্যবস্থায় যারা জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। গ্রামের শাসককে বলা হতো গোপ। নগরের শাসনভাগ নগর অধ্যক্ষ বা নগরাধ্যক্ষ এবং সামরিক শাসনভাগ বালাধ্যক্ষের হাতে ন্যস্ত ছিল। নগরের অধ্যক্ষ নগরাধ্যক্ষ মানে সেই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান টাইপের আর কি, আর বালাধ্যক্ষ সেটা হচ্ছে সামরিক শাসনভার, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্থানিক, গ্রামের পঞ্চায়েত বা গ্রাম শাসক গোপ, নগরের শাসক নগরাধ্যক্ষ, সেনাবাহিনীর শাসক বালাধ্যক্ষ, ঠিক আছে। করকে বলা হতো ভাগ। আমরা বলি না ভাগে ধান চাষ করেছি গো, তাহলে কি এটা মানে কাউকে ভাগ দেবো অর্থাৎ কর দেবো, করকে বলা হতো ভাগ। এবং অন্য ধরনের করকে বলা হতো বলি, আরেক ধরনের করকে বলা হতো বলি, ঠিক আছে। উৎপন্ন ফসলের 1/4 অংশ কর হিসাবে, 4 ভাগের 1 ভাগ কর হিসাবে প্রদান করতে হতো। বিশেষ ক্ষেত্রে কিন্তু তা বাড়িয়ে 2 ভাগের 1 ভাগ করা হতো, মানে তুমি 2 ভাগ করলে আমাকে হাফ বাবু 50-50 দিতে হবে। চন্দ্রগুপ্ত মৌর্য জলদস্যু দমনের জন্য নৌবহর গঠন করেছিলেন। তাহলে কিন্তু আমাদের নেভিও কিন্তু ওই সময় খুবই স্ট্রং ছিল, জলদস্যু ওদেরকে দমন করার জন্য। সামরিক বিভাগ 30 জন সদস্য, 6টি বিভাগ গণিত 5 জন সদস্য নিয়ে গঠিত ছিল। এটা একটু আগে আলোচনা হলো, আবার এখানে দিয়েছে। মৌর্য যুগের মুদ্রার নাম পান। তাহলে আমরা পান খাই না, ওটা মনে রাখলেই হবে। এটি কিন্তু মৌর্য যুগের মুদ্রা, এই নামটা কিন্তু মৌর্য যুগের মুদ্রা নাম ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানা যায় বংশ পরম্পরাগত সৈনিকদের মৌলা বলা হতো, ঠিক আছে। এদের মধ্যে রাজার ব্যক্তিগত দেহরক্ষী নির্বাচিত হতো। রাজা আবার যে বডিগার্ড একটা করবে, পার্সোনাল বডিগার্ড, সেটা আবার নির্বাচিত হতো, ঠিক আছে। অতগুলো মৌলা আছে, মৌলাদের মধ্যে দিয়ে আমরা নির্বাচন করব আমাদের রাজার কী হবে দেহরক্ষী, ঠিক আছে, এটা নির্বাচন হতো। আর যারা একদম বংশ পরম্পরায় সৈনিক তাদের বলা হতো মৌলা। তো এতটাই ছিল মৌর্য বংশ। থ্যাংক ইউ।